তন্নি, তুই কালকে কি আব্বুকে এসএমএস পাঠিয়ে কিছু বলেছিলি? ওই না তো, কেন? না, এমনিতেই। আরে আর বলিস না, কালকে রাতে হঠাৎ করে ফোনটা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর দেখি আমাদের জানালার পাশেই ফোনটা পড়েছিল। ব্যাপারটা কিছুই বুঝলাম না রে। মেঘার এখন কিছু হলেও বোধগম্য হলো যে এই ফোনের বিষয়টা কিন্তু ওই লোকটাই এমন করেছে ওর সাথে। যাই হোক, এসব ব্যাপার আপাতত মস্তিষ্কে ঢুকছে না, তাই পরবর্তী ক্লাসের উদ্দেশ্যে তারা ভবনে প্রবেশ করলো। রৌদ্র প্রজ্জ্বল দিনে তাপটা একটু বেশি হয়, যার জন্য গরমে অবস্থা অতিষ্ঠ হয়ে ওঠে। মেঘারও ঠিক সেই অবস্থা। কলেজ ছুটি হওয়ার নিদারুণ বাসায় যাওয়ার জন্য রওনা দিল। তন্নি আজ কলেজে আসেনি, যার জন্য একা একা এই পথ পাড়ি দিতে হচ্ছে। এমনিতেই সে বিরক্তি তন্নি না আসার কারণে, এর উপর আবার ঘেমে টেমে নাজেহাল অবস্থা। কি এক বিরক্তিকর ব্যাপার, একটা রিক্সাও পাচ্ছে না। এইসব ভাবতে ভাবতে হাঁটছিল, তখনই দুইটা গাড়ি সাইড হয়ে দাঁড়ালো। মেঘা হঠাৎ করে ভয় পেয়ে গেল। এইভাবে কি গাড়ি থামাতে হয় নাকি? মনে হয় কোনো প্রধানমন্ত্রী আসছে, যেন রাস্তা কিনে নিছে, যত সব আজাইরা পাবলিক। এই বলে সে সামনে আগাতে থাকলো। হঠাৎ করেই কালো কোট পরিহিত কোনো ব্যক্তির বুকে ধাক্কা খেলো, আর কড়া পারফিউমের গন্ধ নাকে ঠেকলো। এরপর মাথা উঁচু করে ব্যক্তিটিকে দেখে ভয়ে ঢোক গিলল। তোমাকে এতবার মানা করা সত্ত্বেও তুমি গাড়িতে না উঠে একা একা বাসায় যাওয়ার দুঃসাহস কিভাবে করো? কিছুদিন দেশের বাইরে ছিলাম বলে অবাধ্য হওয়ার কাজটা করতে পারলে? বড্ড পাকনা গজিয়েছে, তাই না? এই মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। পা ভেঙে দিলে তবেই তোমার দোষীপনা শেষ হবে। রাগে গজগজ করতে করতে হালকা চিৎকার করে বলল আদ্রিয়ান। মেঘা ভয়ে মাথা নিচু করে হাত কচলাতে থাকলো। এই লোকটাকে ভীষণ ভয় পায় সে, কিন্তু তার স্বাধীনতা হস্তক্ষেপ করাটা সে মোটেই মেনে নিতে পারেনি, তাই অবাধ্য হয়েছে। এখন মনে হচ্ছে লোকটা সত্যিই তার সুন্দর পা দুটো ভেঙে দিবে। কোনো সিন ক্রিয়েট ছাড়া গাড়িতে উঠবে, আমি এক কথা বারবার বলি না? মেঘা ভয়ে ভয়ে লোকটার দিকে তাকালো। আদ্রিয়ান সময় নষ্ট না করে মেঘার হাত ধরে গাড়ির দরজা খুলে সুন্দর করে বসিয়ে দিল। এরপর অপর দিকে গিয়ে সেও বসে পড়েছে, তারপর দরজা লাগিয়ে দিল। ড্রাইভার কাকা, এসিটা অন করে দাও, আর তুমি হিজাবটা হালকা লুজ করে পরো। এমনিতেই ছোট্ট একটা মেয়ে হিজাব পরেছে, একদম বুড়িদের মতো। আপাতত হালকা খুলে রিল্যাক্স হয়ে বসো। এই যে মেঘাও হিজাব হালকা লুজ করে ঠিক হয়ে বসলো। তা না হলে আবার এই লোক কি করে কি বসে কে জানে। ভাবনা রানী, এত ভাবতে হবে না, সময় হয়েছে এখন শুধু আমাকে নিয়ে ভাবার। অন্য কিছু যাতে তোমার মাথায় না আসে সেই ব্যবস্থাও শীঘ্রই করব। তাই যা যা বলবো সব যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, ঠিক আছে? আমি কেন আপনার সব কথা শুনবো? কে হন আপনি? আমার কেউ না, তাই আমার লাইফ আমি যেইভাবে ইচ্ছা হ্যান্ডেল করব, আপনাকে বলতে হবে না, বুঝছেন? বাহ, মেয়ের দেখি ভালো বুলি ফুটেছে। আর আমি কে সেটা যেহেতু জিজ্ঞেস করেছো, তখন এর উত্তর দেওয়ার সময়টাও তাড়াতাড়ি হবে। ভেবেছিলাম তোমাকে কিছুদিন টাইম দেব, কিন্তু এখন সেটা দেওয়ার সুযোগ দেখছি তুমি নিজেই বন্ধ করে দিয়েছো। তৈরি থেকো, আজ তোমার জন্য বড় সারপ্রাইজ রেডি থাকছে। আর খুব শীঘ্রই বন্ধ পিঞ্জরে বন্দি হওয়ার জন্য প্রস্তুত হও। এইবার কোনো ছাড় নেই তোমার। বলেই বাঁকা হেসে সোজা হয়ে বসলো। এতক্ষণ আদ্রিয়ান মেঘার খুব কাছাকাছিই ছিল, তাই নিঃশ্বাস নিতে পারছিল না মেঘা, কিন্তু সব কথাই সে শুনেছে, তবুও সে কথাগুলো ধরতে পারেনি। ছোট মাথায় এত প্রেসার দেওয়ার দরকার নেই। মেঘার বাড়ির সামনে চলে এসেছে আদ্রিয়ানের গাড়ি। এখন বাসায় গিয়ে গোসল করে খেয়ে ঘুমাবে, কারণ পরে রাতটাও নির্ঘুম হবে। কি হলো, যাও। হালকা চিৎকার করার ফলে তাড়াতাড়ি বের হয়ে বাসায় চলে গেল। এদিকে আদ্রিয়ান, তোমাকে আর দূরে রাখা যাবে না স্নিগ্ধপরী, বন্ধ পিঞ্জরে জলদি আনতে হবে। আমার প্রশান্তি যে তুমি, আমার নির্ঘুম রাতের সঙ্গী তুমি। বলেই গাড়ির কাজ তুলে নিজের কাজের গন্তব্যে গেল।
আমি এত পেঁচিয়ে কথা বলতে পারি না। আমাকে অবশ্যই জানা আছে আপনার। নতুন করে আরও একবার পরিচয় দিয়ে নেই। আমি আদ্রিয়ান চৌধুরী, একজন সফল বিজনেসম্যান। মা বাবা নেই। আমার মা বাবার অভাব আমার দাদিমা পূরণ করেছে। শ্বশুর আব্বু, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার কখনো মেইলি কোনো কেস নেই। আপনার মেয়েকে সুখে রাখার মতো আমার যথেষ্ট আছে, তাই না করার কোনো কারণ দেখছি না। সামনাসামনি বসে আছেন আদ্রিয়ান আর আলতাফ মাহমুদ। কিছুক্ষণ আগে মেঘাদের বাসায় প্রায় 20 জন বডিগার্ড নিয়ে এসেছে। দাদিমাকে আনতে চেয়েছিল, কিন্তু অসুস্থ হওয়ার কারণে আদ্রিয়ান নিয়ে আসেনি। এখানে সে বিয়ের প্রপোজাল দিতে এসেছে। অবশ্যই এটাকে প্রপোজাল বললে ভুল হবে, মনে হচ্ছে বিয়ে করতে পুরো বরযাত্রী নিয়ে এসেছে। শোনো বাবা, আমরা তোমাদের মতো এত বড় লোক নয় যে সম্বন্ধে করব। আর আমার মেয়ে যথেষ্ট ছোট, আর বাহিরের দুনিয়ার মতো আমার মেয়ে এত বুঝতা নয়, অনেকটা নরম স্বভাবের, তাই সংসার করার মতো ওর ওই বুঝটা হয়নি। অবুঝ বলেই এখনই নিতে চাইছি শ্বশুর আব্বু, কারণ দুনিয়ার পরিস্থিতি বিষয়ে আপনার ধারণা আছে। আর আপনার মেয়ে এতটাও ছোট না যে বিয়ের উপযুক্ত হয়নি। আর আমি যা চাই তা নিয়েই ক্ষান্ত হই। আর না, শব্দ আমার একদম পছন্দ নয়। তাই যা চাইছি তা যদি কোনো ঝামেলা ছাড়াই করতে চান ভালো, নয়তো অন্য পথ অবলম্বন করতে হবে। বলে আদ্রিয়ান বাঁকা হাসে আর হাতের রিভলভার নিয়ে ঘোরাতে লাগে। আলতাফ মনে মনে সামান্য চিন্তাগ্রস্ত হলেও নিজেকে সামনে থেকে কঠোর রাখলো। শোনো বাবা, আমি তোমাকে ছেলের মতো ভাবি, কিন্তু তোমার পেশাকে আমি ভয় পাই। ঝুঁকিপূর্ণ পেশা নিয়ে তুমি যুদ্ধ করছো, তোমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। এখন মেয়েকে তোমার হাতে দিলে সেও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই তুমি তোমার মতো ফিরিয়ে নিয়ে যাও বাবা, আর আমার মেয়ের পিছন ছেড়ে দাও। আমি জানি আমার মেয়েকে তুমি নজরে নজরে রাখছ। চুপ ছিলাম আমি, কারণ আমার সামর্থ্য নেই যে তোমার সাথে লড়াই করব। আমি লড়াই করতে চাইছি না, কারণ অনেক বছর আগে নিজের স্ত্রী সন্তানের কথা ভেবে সেই পথ ছেড়েছি। তাই চুপচাপ চলে গেলে অনেক উপকৃত হব বাবা। আদ্রিয়ান রাগে ফুঁসছে, কিন্তু কিছু একটা ভেবে বাঁকা হাসে। বলে, ঠিক আছে শ্বশুর আব্বু, আমি এখনই কোনো ঝামেলা করতে চাই না। সোজা আঙ্গুলে ঘি উঠাতে চেয়েছিলাম, যখন উঠলো না তখন আঙ্গুলটা না হয় সময় সাপেক্ষে বাঁকাবো। এখন আমি যাচ্ছি, মেয়েকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। ভেবেছিলাম শান্তভাবে সব করব, কিন্তু আপনি যখন ঝামেলা চাইছেন তখন ঝামেলা হোক। আসি শ্বশুর আব্বু। ইয়েস। আদ্রিয়ান বের হয়ে গেল। এদিকে আলতাফ চিন্তায় পড়ে গেল, কারণ আদ্রিয়ানকে সে খুব ভালো করেই চিনে। আপাতত মেঘাকে বাইরে বের হতে দেওয়া যাবে না, সময় সাপেক্ষে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিতে হবে মেয়েকে। এটা ভেবে বাম পাশের সূক্ষ্ম হৃৎপিণ্ডে ব্যথা অনুভূত হলো। কখনোই মেয়েকে নিজের কাছ থেকে দূরে রাখেনি, এখন পরিস্থিতির জন্য নিজের কলিজাটাকে দূরে পাঠাতে হবে ভেবে মনটা হু হু করে উঠে। এই কলিজাকে নিয়েই তো তার পুরো দুনিয়া। না, নিজেকে শক্ত করতে হবে, দুর্বল হলে চলবে না। মেয়ের ভালোর জন্য তাকে কঠোর হতেই হবে। এসব ভাবতে ভাবতে এই দরজা বন্ধ করলো। মেঘা কলেজে গিয়েছে, আজ অফিস ছুটি ছিল, তাই বাসায় ছিল তিনি। আসাফ কথা বলতে বলতে মেঘার কলেজের গেট থেকে বের হচ্ছিল, অমনি কারোর সাথে সজোরে ধাক্কা গেল। অপোজিট ব্যক্তিকে ধরার আগেই চিৎপটা। তো কোন উগান্ডারে? আমার কোমরটা শেষ মনে হয়। ও আম্মু, তোমার মেয়ের বিয়ের আগেই কোমর ভেঙে বসে আছে গো। তোমার মেয়ের বিয়ে হবে না গো। আরে কি করছেন? এইভাবে চিৎকার করছেন কেন? আপনি তো আমাকে ধাক্কা মারলেন, আর তারপর পড়ে গেলেন। এখন চিৎকার করে কি গণপিটুনি দেয়ার ফোন দিয়ে আসতেছেন নাকি? নিজে থেকে উঠে হাত ছাড়তে ছাড়তে বলে, কি 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 এত বড় কথা? আমি চিৎকার করছি। এক তো তোমাকে আমাকে ইচ্ছে করে ধাক্কা মারলেন, আবার বলছেন আমি ধাক্কা দিচ্ছি। আপনি কোন ঋত্বিক রোশন আসছেন যে আমি আপনাকে ধাক্কা দেব? দেখুন, আমি কিন্তু ভালোভাবে আপনার সাথে কথা বলছি। আপনি কিন্তু সিন ক্রিয়েট করছেন। জানেন আমার বসের নাম শুনলে আপনার চিৎকার একদম বন্ধ হয়ে যাবে। আপনার বস যেই হোক, আমি ভয় পাই না। এই তন্নি,
অন্যায়কে কখনোই সমর্থন করেনি আর করবেও না। আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন? এখানে অন্যায় কি হলো সেটা তো বুঝলাম না। এত বড় একটা অন্যায় করে বলছে অন্যায় কি হলো সেটা বুঝলো না। আহা কচি খোকা না, ফিটারে দুধ খান বুঝি। দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। অনেকক্ষণ ধরে আপনার অহেতুক কথা সহ্য করছি। নিতান্তই আমি একজন ভদ্র ছেলে, না হলে আপনার অভদ্রতার খেসেও দিতাম আমি। আমি অভদ্র? তুই অভদ্র, তোর গার্লফ্রেন্ড অভদ্র, তোর বউ অভদ্র। হে রব, তুমি কোন পাগলে পাল্লায় ফেলছো? আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে। এমনিতেই বসের টেনশন নিয়ে পাচ্ছি না, এখন আরেক উটকো ঝামেলা। উফ। এই ফিস ফিস করে কি বলছেন? সাহস থাকলে বড় করে বলেন। দেখুন, ফালতু টপিক নিয়ে আর কথা বলতে চাই না, আর সেই ফালতু সময়টাও আমার নেই। এই নিন, এটা নিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিন। কিছু টাকা তন্নির হাতে গুজে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। আর এদিকে তন্নির আগে ফুঁসছে। কত বড় বেয়াদব, আমাকে টাকা দেয়, আমি কি ভিখারি নাকি? ও ও অফ উফ, আম্মু তোমার মেয়েকে ভিখারি বানিয়ে দিল। আরেক দিন এই বেয়াদব লোকের দেখা পাই, তোরে যদি আমি নাকানি চুবানি না খাওয়াই তাহলে আমার নামও তন্নি না। বলেই কলেজ যেতে লাগলো। এমনিতেই মনটা ভালো নেই। মেঘা দুদিন ধরে কলেজ আসছে না, ফোনও ধরছে না। আজকে বাসায় গিয়ে খবর নিতেই হবে। বেবি आई मिस यू, तुम कहाँ हो? देखो ना मेरे कोमर तो गे, ऊपर से उगांडा शैतान हाजिर हुआ। जल्दी आओ ना बेबी, आओ 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 आओ। আব্বু, তুমি আমাকে কলেজে কেন যেতে দিচ্ছ না? জানোই তো কত ইম্পর্টেন্ট ক্লাস মিস করছি আমি। টিউশন করাতেও দিচ্ছ না। কি হয়েছে আব্বু তোমার? তুমি তো এমন ছিলে না আব্বু। মামুনি, কোনো কারণে নয়, আসলে অফিসে ছুটি চলছে তো, তাই আম্মুকে আমার সাথে রেখে দিয়েছে। আব্বু একা একা বোর হব তো মামুনি, তাই। আব্বু, তোমার শরীর ঠিক আছে তো? তোমার কথাগুলো আমার ঠিক মনে হচ্ছে না। আমি কিন্তু অতটা অবুঝ নই আব্বু। মামুনি, তাই আমার আম্মুটা অনেক বড় হয়ে গিয়েছে, তাহলে বিয়ে দিয়ে দিই আম্মুকে। কি বলো আম্মু? ছেড়ে দেখে শুরু করি আম্মু। আব্বু তুমিও না। আচ্ছা এখন বলো, কি নাকি ইম্পর্টেন্ট কথা আছে তোমার? কিন্তু আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, অফিস থেকে পাঠাচ্ছে। ওইখানে কাজ সারতে আমার 15 বা 20 দিন সময় লাগতে পারে। তোমাকে তো একা রাখা যাবে না, তাই তোমাকে কিছুদিনের জন্য আমার এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে দিয়ে আসবো। কালকে সকালে বের হব, তুমি তাড়াতাড়ি রেডি থাকবে, ঠিক আছে? তোমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রেখো। কিন্তু আব্বু হঠাৎ করে এভাবে অন্য জায়গায় কেন পাঠাবে? আমি তো তন্নির বাসাতেও থাকতে পারতাম। আম্মু, আব্বুকে ভরসা করো তো। এই পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভরসা করি সে হচ্ছে তুমি আব্বু। এই কথা কেন উঠছে আব্বু? যখন এত ভরসা করো তখন আব্বুর সিদ্ধান্তে প্রশ্ন কেন উঠাচ্ছ? ওইসব তাহলে আব্বু আমি ক্লাস কিভাবে করব? নিয়ে তোমাকে ভাবতে হবে না। এসে পড়ার নোটগুলো তন্নি থেকে সংরক্ষণ করো, আর আমি কলেজে কথা বলে রাখবো, ঠিক আছে? আচ্ছা আব্বু। আমি একটু বের হচ্ছি, দরজাটা ভালোভাবে লাগিয়ে দাও। এই যে মেঘা মাথা নাড়িয়ে তার আব্বুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দরজা বন্ধ করলো। এরপর নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো গোছাতে লাগে। মে আই কাম ইন স্যার? শামিং, ঠিক আছে স্যার, ম্যামের বিষয়ে কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। আদ্রিয়ান ল্যাপটপ থেকে নজর সরিয়ে আসাফের দিকে তাকালো। এরপর ইশারায় বলল, ম্যাম গত 2 দিন ধরে কলেজে যায়নি স্যার। ম্যাম কখনোই ক্লাস মিস করে না স্যার। শত কষ্টে হলেও ম্যাম ক্লাস কন্টিনিউ করে। ঠিক আছে, তুমি তোমার ম্যামের বাসায় নজর রাখো, গার্ড লাগলে আরও নিয়ে যাও। সন্দেহজনক কোনো বিষয় দেখলেই আমাকে সাথে সাথে জানাবে। আচ্ছা ঠিক আছে স্যার। এখন নিজের কাজে যাও। শ্বশুর
আসফ আদ্রিয়ানের থেকে বিদায় নিয়ে নিজের কাজের গন্তব্যে চলে গেল, আর আদ্রিয়ান পেপার ওয়েটটা ঘুরাতে লাগলো। এরপর কিছু একটা ভেবে বলে, শ্বশুর আব্বু আপনার সাথে আমার জমবে ভালো। আমি তো খেলা শুরু করিনি এখনো, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মাঠে নেমে গেলেন খেলার জন্য। উপস, ভুল হয়ে গেল। আপনি গুরুজন, তাই আপনি আগে নামবেন, আমি না হয় পরেই নামি। আমিও দেখতে চাই আপনি একা মাঠে কতটুকু খেলতে পারেন। এরপর না হয় আমিও আপনাকে সঙ্গ দেব। শ্বশুর বলে আদ্রিয়ান বাঁকা হাসে। হঠাৎ করে চোখের মণিগুলো রক্তরঞ্জিত রূপ ধারণ করলো। পেপার ওয়েটটা মাটিতে জোরে আছড়ে ফেললো, আর অমনি চারিদিকে কাচের ছড়াছড়ি রূপ ধারণ করলো। আদ্রিয়ান নিজেকে একটু শান্ত রেখে তার বিশেষ বডিগার্ডকে ফোন লাগিয়ে কিছুক্ষণ কথা বলে রেখে দিল। আব্বু, মাঠে যখন নেমেছেন তখন বেশিক্ষণ অপেক্ষা করাবো না আপনাকে। এখন শুধু আপনার পরের খেলার পদক্ষেপ উঠানোর বাকি। পরের খেলাটা আমি খেলে দেখাবো, আর জিতবো তো আমি। মেঘা কিছু কাজ করছিল, তখনই বাসার দরজায় শব্দ হলো। মনে হয় আব্বু এসেছে, তাই তাড়াতাড়ি দরজা খুলতে গেল। দরজা খুলেই অবাক হয়ে গেল। কি রে তুই? কেন আসতে পারি না বুঝি? মেঘু বেবি, আই মিস ইউ। বলেই তো নিয়ে মেঘাকে জড়িয়ে ধরলো। তুই 2 দিন কলেজে যাসনি কেন? তুই তো ক্লাস মিস করিস না? জানিস কত মিস করছি। আর ফোনটাও তো বন্ধ তোর। কি হয়েছে বলতো? এমন কিছু না রে, এমনিতে আব্বু অফিস ছুটি তো, তাই আর যাইনি। আর শোন, আব্বু কাজের জন্য দেশের বাইরে যাবে কিছুদিনের জন্য, তাই বললো আমাদের কোনো আত্মীয়ের বাড়িতে রেখে আসবে এই কয়েকদিনের জন্য। ভালো কি বলছিস? তুই তো আমাদের বাসাতেও থাকতে পারতি। তাছাড়া সামনে এক্সাম আছে। জন্য ভালো হয়েছে তুই এসেছিস। তুই আমাকে নোটগুলো মোবাইলে দিয়ে দিস, ওইখান থেকেই কমপ্লিট করে রাখবো। সে না হয় দেব, কিন্তু হঠাৎ করে আঙ্কেলের কি হলো? আমারও সব কিছু কেমন জানি লাগছে। যাই হোক, আব্বু হয়তো ভালো কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছে, তুই এসব নিয়ে ভাবিস না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবি। আর কখন যাবি? এই তো কালকে সকালেই নাকি। এই দেখ, তোকে বসতে না বলেই কথা বলছি। আচ্ছা বস, আমি চা করে আনি। আচ্ছা, করে নিয়ে আয়। কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাব। কখন আবার দেখা হবে কে জানি। মন খারাপ করে চেয়ারে বসতে লাগলে মৃদু চিৎকার করে ওঠে। কিরে, কি হলো? ব্যথা পেয়েছিস নাকি? কই ব্যথা পাইছিস দেখি? এই আরে আর বলিস না, এক বেয়াদবের সাথে আজ ধাক্কা লেগেছে। এরপর সব কিছু খুলে বলল। মেঘা সব শুনে মুচকি হেসে তাড়াতাড়ি সরিষার তেল গরম করে নিয়ে আসলো। এরপর কোমরে মেসেজ করে দিল। এরপর দুই বান্ধবী অনেকক্ষণ গল্প করলো। সন্ধ্যার দিকে তন্নি নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল, আর মেঘাও অজু করে নামাজ পড়তে বসলো। আভিজাত্যে ঘেরা বেডরুমে হ্যাকেলোকেশিয়ে নারী শুয়ে আছে। গভীর ঘুমে মগ্ন সে। সবকিছুই একদম নীরব, যেন নারীটির ঘুমের ব্যাঘাত না ঘটে। তারই ঘুমের মাধুর্যের প্রতি চেয়ে আছে এক তৃষ্ণার্ত প্রেমিক পুরুষ, যেন অনেক দিন না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। হালকা নীলবাতির সংমিশ্রণে প্রেমিক পুরুষটির চোখগুলো খুবই নেশালো লাগছে, যেন ওই চোখের নেশা ধারায় এলোকেশী নারীটিকে সম্মোহন করবে। হঠাৎ করে দেখার দৃষ্টি সরল হলো, ক্ষিপ্ত মান হলো। কি স্নিগ্ধ পরি, আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে? কি এত সহজ? অবশ্য ক্রেডিট তো শ্বশুর আব্বুকে দিতে হয়। উনি যদি একটু ভুল না করতো তাহলে আজকে তুমি আমার এত কাছে থাকতে না। আর তোমার বাপ তোমাকে যেখানেই লুকাক না কেন, আমার ক্ষমতা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কিন্তু তোমারও ভুল আছে। তুমি অন্যত্রে যাওয়ার সাহস কিভাবে পেলে? এর শাস্তি তো তোমাকে পেতে হবে সোনা। মেঘার মাথায় হাত বুলাতে লাগে। মাথার হিজাবটা আগে খুলে ফেলা হয়েছে, তা না হলে তার স্নিগ্ধ পরীর ঘুমাতে কষ্ট হবে যে। এরপর সামনে ছোট ছোট চুলগুলো কানের এক পাশে গুজে দিয়ে আলতো করে কপালে তার ওই উষ্ণ ঠোঁটের গভীর স্পর্শ দিল। কিছুক্ষণ চেয়ে থেকে সোফায় গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। আজ অনেক ধকল গিয়েছে তার জন্যই কিছু কাজ পেন্ডিং এ ছিল।
যেহেতু অনেকক্ষণ হয়েছে মেঘাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানোর, হয়তো কিছুক্ষণ পর ঘুমের নেশা কেটে যাবে। প্রায় 2 ঘন্টা কাজ করার পর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10টা বাজে। এরপর মেঘার দিকে তাকিয়ে দেখলো এখনো ঘুমোচ্ছে মেঘা। এরপর ল্যাপটপটা শাটডাউন দিয়ে মেঘার কাছে যেতে লাগলে হঠাৎ করে কল আসে। গুরুত্বপূর্ণ কল দেখে রিসিভ করে বারান্দায় গেল। মাথাটা হঠাৎ ঝিমঝিম করে ওঠে। ঘুমটা যখন হালকা হয়ে আসে তখন আস্তে আস্তে চোখ মেলে, কিন্তু প্রথমে চোখের সামনে সব ঝাপসা লাগে, সাথে সাথেই চোখ বন্ধ করে ফেলে। পরে আবার খুললে সবকিছু আস্তে আস্তে পরিষ্কার লাগতে শুরু করলো। ব্যাপার, এই রুমটা কার? পরিচিত মনে হচ্ছে। একটু ভেবে চোখগুলো বড় বড় করে ফেললো। এটা তো সেই ভয়ঙ্কর লোকটার রুম। আমি এখানে কেন? 1 মিনিট, আমি তো গাড়িতে ছিলাম। আব্বু তো আমাকে সিলেটের গাড়িতে তুলে দিয়েছিল। এরপর তো না, পরে কি হয়েছিল উফ মনে পড়ছে না কেন। নিশ্চয়ই এই লোকটা কিছু করেছে। এই যে বন্ধুরা শুনতে পাচ্ছ, এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে। তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, কেমন? ধন্যবাদ।